যে কোনো ট্রিপের জার্নি শুরু হয় একটা ট্রেন যাত্রা থেকে। তাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি এই 13021 মিথিলা এক্সপ্রেস করে কলকাতা থেকে রক্সল এবং রক্সল থেকে নেপালের পোখরা পর্যন্ত এই পুরো জার্নি শেয়ার করতে চলেছি। ট্রেনের টাইম ছিল দুপুর 3:50, কিন্তু এই দিন গল্পটা একটু অন্যরকম ছিল। বাড়িতে থাকা অবস্থায় ফোনে মেসেজ আসে ট্রেন 1 ঘন্টা 55 মিনিট লেট করে ছাড়বে। একমাত্র সেই কারণেই আমি এইবার স্টেশনে পৌঁছে গেছি 2 ঘন্টা আগে। কিছু ক্যাশ টাকার প্রয়োজন ছিল, হাওড়া স্টেশনে ঢুকেই এই SBI ATM থেকে কিছু টাকা তুলে নিলাম। এবার বোর্ডের দিকে তাকানো এবং অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ ছিল না। এই ট্রিপে আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আরও 13 জন। তার মধ্যে আমার সঙ্গে একই কোচে 5 জনের টিকিট রয়েছে, বাকিরা অন্যান্য বিভিন্ন কোচে। কিছু জন আবার শ্রীরামপুর বর্ধমান থেকে উঠবে। সবাই মিলে আমরা যাচ্ছি নেপালে ট্রেকে। ঘড়িতে সময় 5:16 বাজে। তো ট্রেন এখন দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপের মধ্যে 8 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছিল। জাস্ট প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে, এই জাস্ট আমার পাশ থেকে যাচ্ছে হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস। আমাদের সিট রয়েছে B6-এ, এই যে B6-এর কোচ। দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। আমার টিকিট রয়েছে B6-এ 2 নম্বরে, মিডল বার্থে। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস। ঘড়িতে সময় রয়েছে এখন 5:39। 5:45-এ ট্রেন লেট করে ছাড়বে 1 ঘন্টা 55 মিনিট। যাই হোক, এই ট্রেন প্রতিদিন হাওড়া স্টেশনের এই 8-9 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই ছাড়ে। প্রতিদিন 3:50-এ এই ট্রেন ছেড়ে যায় এবং রক্সলে গিয়ে পৌঁছায় 9:15-তে। 17 ঘন্টা 25 মিনিট টোটাল সময় লাগে। এই হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেসে আমি প্রথমবার জার্নি করছি, আর এই প্রথমবার জার্নিতে আমার ফার্স্টবারই ট্রেন লেট। ট্রেন রিশিডিউল করে দিয়েছে আগে থেকে। এটা হচ্ছে B8 কোচ। B8 কোচটা অনেকটা দুরন্ত এক্সপ্রেসের মতো দেখতে লাগছে। কালারটা ইয়েলো গ্রিন। দেখুন, ঘড়িতে সময় 5:45 বাজে। হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। ঠিক একদম 5:45-এই ট্রেন ছেড়েছে। কতক্ষণ সময় লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রেন অলরেডি লেট, জানি না কালকে ফগের কারণে কি হবে। ওদিক থেকে ইন্দোর হাওড়া এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। সাথে সাথেই বাড়ি থেকে আনা পাস্তা এবং ডিম সেদ্ধ দিয়ে আগেই পেট ভরালাম। তারপর চলে এলো শ্রীরামপুর। মানে হাওড়া থেকে বর্ধমানের মাঝখানেই 5খানা স্টপেজ রয়েছে। প্রথম স্টপেজ শ্রীরামপুর। শ্রীরামপুর এসে দাঁড়িয়েছে। এখানে 5 মিনিটের হল টাইম ছিল অ্যাকচুয়ালি, কিন্তু ট্রেন ছেড়ে দিল জাস্ট 1 মিনিটের মধ্যে। যেহেতু ট্রেন এত লেট রয়েছে, ঘড়িতে সময় এখন 6:20 বাজে। এর পরবর্তী স্টপেজ রয়েছে শেওড়াফুলি, তারপরে চন্দননগর, তারপরে রয়েছে ব্যান্ডেল জাংশন, তারপরে গিয়ে পৌঁছাবে বর্ধমানে। আচ্ছা, এই ট্রেনে টোটাল কিন্তু 42 থেকে 43খানা মাঝখানে হল্ট রয়েছে, তাই এতক্ষণ সময় লাগে। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। অ্যাকচুয়ালি কি, ট্রেনের টাইমিংটা এত ভালো, আর যেহেতু রেগুলার এই ট্রেনটা চলে মিথিলা এক্সপ্রেস, সে কারণে কিন্তু এই ট্রেনে প্রচুর ভিড় থাকে আর টিকিট মোটামুটি শেষ হয়ে যায় টাইমিংয়ের জন্য। আগের দিন দুপুরবেলা আপনি বিকেলের দিকে ট্রেনে উঠে যান, আর পরের দিন সকাল সকাল 9:15-র মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন রক্সালে। এই রক্সাল থেকে মর্নিংয়ে যদি আপনি বাস ধরে নেন, তাহলে রাত্রের মধ্যে আপনি পোখরা বা কাঠমান্ডু পৌঁছে যেতে পারবেন। আর আমি যাব পোখরা পর্যন্ত। আচ্ছা, একটু শুরুর দিকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখানকার ওয়াশরুম বেসিন কেমন রয়েছে। দেখুন, বেসিন কিন্তু মোটামুটি পরিষ্কার, আর জল রয়েছে বিজলি। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর আয়না মোটামুটি ক্লিয়ার রয়েছে। বাথরুমে দেখুন একটা এত বড় আয়না রয়েছে, পরিষ্কার রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ, এখানে বেসিন রয়েছে একটা, আর এখানে কোমোট রয়েছে দেখলাম। এই দেখুন, কোমোট রয়েছে, আর এখানে রয়েছে টিস্যু পেপার। মোটামুটি বাথরুম শুরুর দিকে দেখছি যে পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই মিথিলা এক্সপ্রেসের। ঘড়িতে সময় এখন হচ্ছে 6:58 বাজে। ব্যান্ডেল জাংশন ছেড়ে দিল। ব্যান্ডেল জাংশনে শীতকালের এই ডিসেম্বর মাসের 25 থেকে 31 তারিখ প্রচুর লোক থাকে। ব্যান্ডেলে সবাই আসে, আপনারা জানেন, ব্যান্ডেল চার্চ ঘুরতে। যখনই কম্পার্টমেন্টে ঢুকে বসছি, সবাই কেমন অতিরিক্ত চুপচাপ, তাই ভেতরে বেশি কথা বলতে পারছি না। তার মধ্যে একজন কো প্যাসেঞ্জার এখনই শুয়ে পড়েছে। দেখতে দেখতে চলে এলো বর্ধমান। ট্রেন লেটে ছাড়ার পরে যে সময় ঢোকার কথা বর্ধমানে, সেই সময় ঢুকেছে।
number 8. বর্ধমানের পরে আসানসোল জংশন। এই যে আসানসোলে আছি, দেখুন আসানসোল জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে 211 কিলোমিটার ক্রস করে 4 ঘন্টা 8 মিনিট সময় নিয়ে মিথিলা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকেছে। এখানে আমরা অনলাইন অর্ডার করেছিলাম খাবার, আসানসোল থেকে ওঠার কথা, তাই বেরিয়ে আমি একটু দেখছি, মনে হয় ভিতরে এসে গেছে। ডিনারে শর্মিষ্ঠা আমাকে চিকেন বানিয়ে পাঠিয়েছে, ওই চিকেন দিয়ে আর রুটি অর্ডার করেছি, রুটি চিকেন খেয়ে আপাতত আজকের মতো ঘুমাবো। ট্রেনে উঠে দেখলাম অর্ডার করা ফুড ডেলিভারি করে দিয়ে গেছে। আমার সঙ্গে আরও দুজন নিয়েছে চিকেন থালি, আর আমার জন্য রুটি, সঙ্গে দেখলাম পরোটাও দিয়েছে। আপাতত চিকেন রুটি আর পরোটা। 3 জন মিলে একসাথে ডিনার করে তারপরে বিছানা করে নিলাম, এবার ঘুমোতে হবে। 10:41 বাজে ঘড়িতে সময়, আর আমরা আছি এখন চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনে। একটা জিনিস দেখানোর জন্য নামলাম নিচে। এই দেখুন ট্রেনটা এই জায়গাটায় কতটা ব্যাংকিংয়ের জন্য হেরে রয়েছে, কতটা কাত হয়ে রয়েছে, মনে যেন ডান দিকে স্টেশনের দিকে কাত হয়ে রয়েছে অনেকটা। আমরা আসানসোলে খাবার আসার পরে খাওয়া দাওয়া করে নিলাম, পেট পুজো করেছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এবার আপাতত আজকের মতো ঘুমিয়ে পড়ি, কালকে দেখা হচ্ছে সকালবেলা। কোন জায়গায় থাকবো আশা করি বিহার পৌঁছে যাব। তো আপাতত আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে, টাটা। সবাইকে ভেরি গুড মর্নিং। ঘড়িতে সময় এখন 8:17 বাজে। 8:17-তে আমরা এসে পৌঁছেছি বাপুধাম মতিহারিতে, বিহারের একটা রেলওয়ে স্টেশন। 641 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে নিয়েছি, আমাদের আর 50 কিলোমিটার পথ বাকি রয়েছে। টোটাল জার্নি 691 কিলোমিটার, আর এর মাঝখানে দুটো স্টেশন রয়েছে, তারপরে আমরা রক্সাল পৌঁছে যাব। যাই হোক, সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়ে, আর ওয়াশরুম দেখলাম আমাদের কোচের পাশের যে ওয়াশরুম এখনও পর্যন্ত পরিষ্কার রয়েছে। ট্রেন 1 ঘন্টা 55 মিনিট লেটে ছেড়েছিল, কিন্তু ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে 9:44-এ পৌঁছে যাবে। ঠিক সময় ছাড়লে এই ট্রেনের পৌঁছানোর কথা 9:15-তে, মানে শেষের দিকে গিয়ে ট্রেন মেকআপ দিয়ে দেবে। এই মিথালি এক্সপ্রেসে তো শুরুর দিকে দুটো এবং শেষের দিকে দুটো জেনারেল কোচ রয়েছে। S1 থেকে S4 4টে স্লিপার কোচ, B1 থেকে B8 8খানা 3 টায়ার কোচ রয়েছে, আর A1 থেকে A2 দুটো 2 টায়ার কোচ রয়েছে। কোনো প্যান্ট্রি কার কিন্তু এই ট্রেনের মধ্যে নেই, এটা মাথায় রাখতে হবে। সেই বুঝে 17 ঘন্টা 25 মিনিটে টোটাল জার্নি, প্যান্ট্রি কার নেই। খাবার দাবার ওই আইআরসিটিসি যা ক্যাটারার রয়েছে তারাই এসে খাবার দাবার বিক্রি করছে। মর্নিং এখনও পর্যন্ত চা নাকি একবার এসছে। এখন ঘড়িতে সময় 8:32 বাজে, তারপর আর চা আমি পাইনি ঘুম থেকে ওঠার পর থেকে। তো মাথায় এটা রাখতে হবে, খাবার দাবার চেষ্টা বাড়ি থেকে আনলে ভালো হয়, নাহলে আমাদের মতো কাল রাত্রে যেমন আমরা অনলাইন অর্ডার করে খেয়েছিলাম সেরকম অর্ডার করে খেতেই পারেন। জার্নি বেশ ভালোই লাগলো, যেহেতু রাত্রের ট্রেন জার্নি আমার ভালোই লাগে। তো এর পরেই রয়েছে সাগাউল জাংশন, তারপরে রামগড়া, তারপরে আমরা রাক্সাল পৌঁছে যাব। ট্রেনের ভিতরে চা পাচ্ছি না বলে আমরা বাইরে বেরিয়েছি স্টেশনে, সাগৌলিতে এসে দাঁড়িয়েছে। এখানে আমরা চা খুঁজছি চায়ের দোকানে। এই সামনে একটা চায়ের দোকান রয়েছে, মনে হয় চা পাবো। এই যে চায়ের দোকান, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাগৌলি রেলওয়ে স্টেশনে, আর এখানে চা খাচ্ছি। দোকান পেলাম, চায়ের দোকান খুঁজে 10 টাকা করে চা বানিয়ে দিল। এখানে ট্রেন 22-23 মিনিট মতো ওয়েট করে, 7:12-তে এসে পৌঁছায়, আর 7:35-এ এখান থেকে ট্রেন ছাড়ে। অ্যাকচুয়ালি এই সাগৌলি থেকে ট্রেন অপোজিট ডিরেকশানে যায়, মানে ইঞ্জিনটা একদিক থেকে চেঞ্জ হয়ে গিয়ে আরেকদিকে লাগাবে, যেদিক থেকে এলো সেই দিকে আবার ট্রেনটা যাবে। যেহেতু ট্রেন লেট প্রথম থেকেই ছিল, খুব বেশি ওয়েট করবে কিনা জানি না, দেখা যাক। চাটা খেয়ে নিই, ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে এই জায়গায়। ঘড়িতে সময় এখন 9:30 বাজে। এখানে প্রায় 40 মিনিটের বেশি দাঁড়ালো ট্রেন। হর্ন দিয়েছে, এবার ছাড়বে, ছেড়েও দিয়েছে।
এরপরে আরেকটা স্টেশন রয়েছে মাঝখানে রামগৌড়া, তারপরে আমরা রক্সল পৌঁছে যাব। আমার এই প্রথমবার নেপাল জার্নি, মানে বলতে পারেন ইন্টারন্যাশনাল ট্রিপ ফার্স্ট টাইম, সেটা নেপালে। প্রথম আন্তর্জাতিক ট্রিপ, সেটা যদি নেপাল হয় সেটাই ভালো লাগে সব থেকে বেশি। নেপাল মানে পাহাড়, আর চাই পাহাড়ে যেতে বেশি। আর সেটাও একটা ট্রেক, একটা দুর্দান্ত কার্ভ নিচ্ছে ট্রেন এই জায়গাটায়, পুরো রাউন্ড। সামনের দিকে দেখুন কতটা, আর পিছন দিকেও দেখুন, সুন্দর কার্ভ। ঘড়িতে সময় 10:12। 9:15 ঢোকার টাইম ছিল রেগুলার টাইম ওয়াইজ, তবুও শেষের দিকে অনেকটা টেনে দিয়েছে। এর পিছনে আমার ট্রেন, আমরা বেরিয়ে পড়েছি রক্সল জংশন থেকে। ট্রেন মোটামুটি ভালোই এলো, শেষের দিকে ভালো টেনেছে না, শেষের দিকে তো ভালো টানলো। আমরা রক্সলে চলে এসেছি। এখানে এসে প্রচুর অটো পাওয়া যায় নেপাল বর্ডার যাওয়ার জন্য, আপনাদের ডাকবে। যাই হোক, আমাদের গাড়ি বুক রয়েছে, এই গাড়িটা আমাদের। আমরা 14 জন রয়েছে এই গাড়িতে, আর সবাই আস্তে আস্তে ঢুকছে গাড়ির মধ্যে। মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়াবো, সেখানে ব্রেকফাস্ট করব, তারপরে সিধা পোখরা জার্নি। এখান থেকে পোখরাতে করবো, এই গাড়িতেই করবো আমরা। লাগেজ বাঁধা হচ্ছে ওপরে, দাদা লাগেজ বাঁধছে এই যে। আর পাশেই রয়েছে স্টেশন, এখান থেকে আমরা, এই যে রক্সল লেখা রয়েছে, ওখান থেকে আমরা আসলাম। এখানে টোটো, অটো, গাড়ি সব কিছুই রয়েছে। বাস আরেকটু এগিয়ে গেলে বাস রাস্তা থেকে পাওয়া যাবে, তো আমরা এই গাড়ি করেই যাব। চলুন। আচ্ছা, এখানে নেপাল কারেন্সি চেঞ্জ করা দরকার পড়ে, সামনে অনেক কাউন্টার রয়েছে, ওখানে নেপাল কারেন্সি চেঞ্জ করা যায়। কিন্তু আমরা অলরেডি আগে থেকে বলা ছিল আমাদের, চেসিং ক্লাউডসের সাথে ট্রেক করছি একসাথে। আমাদের মধ্যে তমগ্ন রয়েছে, ও আগে থেকে বলে রেখেছিল সেখানে কারেন্সি চেঞ্জ অলরেডি হয়ে গেছে। মানে বলে রাখলে আগে থেকে এরকম ফোন করে তারা এসে দিয়ে যায়। তো কারেন্সি গুণ ছিল, তমগ্ন বসে। এবার উঠে পড়বো। এই জায়গাটা অদ্ভুত। আমরা এই ব্রিজটা ক্রস করে তারপরে এপারে এলাম। ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে, যে ট্রেনে আমরা এসেছি। এই ট্রেন এখন বগি ফগি চেঞ্জ হবে, ইঞ্জিন ঘোরাবে, তারপরে ট্রেন চলবে। ততক্ষণ এই রাস্তাটা পুরো আটকে থাকবে। দেখুন এই যে ক্রসিং রাস্তা, লোকজন ওই যে যাচ্ছে, ট্রেন সরবে, তারপরে রাস্তাঘাট চলবে, লোকজন এইরকম জাম থাকবে সারাক্ষণ। আসলে আমাদের ট্রেনটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ওখানে, প্রায় 15-20 মিনিট হয়ে গেল। আমরা এখান থেকে এটিএম থেকে টাকা পয়সা তুললাম, এই দেখুন ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে। ওই ট্রেন সরবে, আমাদের গাড়ি উল্টো দিকে রয়েছে, তারপরে আমরা এপারে আসবো। ওই ট্রেন আবার সরাচ্ছে, এই এখন ট্রেন চলতে শুরু করলো। এই ট্রেন সরবে, তারপরে আমাদের গাড়ি ওপর থেকে আসবে। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি আর তমগ্ন, তো দুজন মিলে একসাথে এদিকে গাড়ি আসলে উঠে পড়বো। এখানে এসে আপনারা চাইলে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। রাস্তার ধারে দেখলাম কয়েক জায়গায় নেপালি নোট নিয়ে বসে আছে, কিছু টাকা কমিশন নিয়ে ওরা। এখানে অবশ্যই একটু বেশি টাকা কমিশন নেয়। এখান থেকে ডিস্টেন্স একদমই অল্প, সামান্য একটা ব্রিজ জাস্ট ক্রস করলেই আমরা ঢুকে যাব নেপালে। এখান থেকে 3-4 মিনিট সময় লাগে। এখানে গাড়ি লেট করছে বলে আমরা দাঁড়িয়ে পড়েছি, তাই লিট্টি খাচ্ছি 1 প্লেট 25 টাকা। বেশ ভালো লাগছে খেতে। দেখুন গরম গরম ভাজছে, ভেতরে বসে খাওয়ার জায়গাও রয়েছে, আর এইদিকে রাস্তা। লিট্টির মজা নিচ্ছি গরম गरम ठंडार मध्य। कितना होता है भैया पैसा? 100 रुपये में नेपाली कितना मिलता है? 100 रुपये नेपाली का? नहीं 100 रुपये इंडियन का। 160 रुपये। 160 रुपये। अच्छा 100 টাকা ইন্ডিয়ান রুপি, নেপালিতে 160 টাকা পাওয়া যায়। এখানে দোকানে জিজ্ঞেস করছিল যে নেপালি টাকা দেবো না ইন্ডিয়ান টাকা দেবো, আমি বললাম ইন্ডিয়ান টাকাই দিই। কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসার পর আমরা গাড়িতে উঠে এবার পার করব নেপাল বর্ডার। সামনেই দেখা যাচ্ছে নেপালের প্রবেশদ্বার, মাঝে নেপালের পতাকা উড়ছে, আর একদম সামনে ইন্ডিয়া নেপাল হ্যান্ডশেক করছে। দুদিকেই ইন্ডিয়া এবং নেপালের ফ্ল্যাগ। প্রত্যেকে নিজের আইডি কার্ডের হার্ড কপি সঙ্গে ক্যারি করতে হবে, কারণ বর্ডারে প্রায় সবারই চেকিং হচ্ছে। এটি হলো বীরগঞ্জ কাস্টম অফিস। এখানে কিন্তু সেকেন্ড টাইম নেপালে ঢোকার জন্য আইডি কার্ড চেকিং করা হয়। এই যাওয়ার পথে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি বীরগঞ্জে, এটাই মেন জাংশন আর বাস স্ট্যান্ড। বাস ধরতে গেলে পোখরা, কাঠমান্ডু যে কোনো জায়গার এখান থেকে বাস পাওয়া যায়। এটাই হচ্ছে বীরগঞ্জ। এখানে অনেকে আছে যারা সিম নিচ্ছে নতুন, এখানে সিম নেওয়া যায়। এই যে দোকান থেকে সিম নেওয়া হচ্ছে। এই আমরা রাস্তার ওপরে দাঁড়িয়েছি, এই বাঁ দিকের এই বাসের ওপরে, ওই দিকে রয়েছে ওই যে বাসটা যে আসছে ওই দিক থেকে, ওই দিকে রয়েছে বীরগঞ্জের বাস স্ট্যান্ড। বীরগঞ্জের এই বাস স্ট্যান্ডের কাছেই আমরা ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। শুরুতেই চারিদিকে গাছপালা, পথের দুপাশে প্রচুর সর্ষে ক্ষেত, দেখে মন ভরে গেছিল।
বন্ধুরা মিলে গল্প করে ও গান শুনতে শুনতে এই সফর একদম জমে উঠেছিল। আমাদের যাওয়ার এই গাড়িটা ছিল ইলেকট্রিক, ব্যাটারি চার্জ দেওয়ার একটা ব্যাপার আছে, তাই আমরা একটু দেরি করে প্রায় 4টের সময় অমৃত চকের পাশে পরশ বাস পার্কে একেবারে দাঁড়িয়েছিলাম। 4:25 বেজে গেছে। এই পার্কিংটায় দাঁড়িয়েছি এসে আমরা প্রায় হাফ রাস্তা এসে গেছি। এখানে গাড়ি আমাদের চার্জ দেবে, যেহেতু ব্যাটারির গাড়ি। আর এখানে আমরা খাবো, লাঞ্চ করবো। এখন লাঞ্চ তো নয় আর কি, চাউমিন মোমো এসব খাবো। তো যাই হোক, এরকম প্রথমবার নেপালের রাস্তায় হাঁটতেও খুব ভালো লাগছে। একটু ফাঁকা ফাঁকা এরিয়া, এই জায়গাটাও পাশে একটা বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের পাশেই আমরা খাওয়া দাওয়া করছি। এই যে সামনের এই ধাবাটার মধ্যে আমরা খাবো। ধাবা ঠিক হোটেল। নেপালে ঢুকে প্রথমেই অর্ডার করে দিলাম এগ চাউমিন, 160 নেপালি রুপি। চাউমিন খেলাম, ঝাল ঝাল, একদম ঝাল ঝাল চাউমিন, তার সাথে চা। তো পোখরা যাচ্ছি, পোখরা থেকে আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে। তো যে ট্রেকের ব্রিফিং সেটা এখানেই হয়ে যাবে, এখানে চাউমিন খাওয়ার পরে। ওদিকে গাড়ি চার্জ হচ্ছে। মাঝে আরেক জায়গায় টি কফির ব্রেক হয়েছিল মিনিট 15। তারপর গিয়ে একেবারে পৌঁছেছিলাম পোখরার দ্য ব্লু ম্যাগনেট হোটেলে। হোটেলের বেডরুম, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দুজনে ছিলাম এই রুমে। ভাড়া নিয়েছিল 1000 টাকা নেপালি কারেন্সি। থাকার জায়গা সস্তাতে মিললেও খাবার খরচা নেপালে যথেষ্ট বেশি। ঘড়িতে সময় এখন 9:54 বাজে। পোখরাতে রয়েছি, এসে পৌঁছেছি পোখরাতে আমরা আধ ঘন্টা আগে। জাস্ট ব্যাগ প্যাক রেখেছি আমরা হোটেল ব্লু ম্যাগনেটের। দারুণ হোটেল, খুব ভালো লেগেছে হোটেলটা থেকে। আর এখানে তার উল্টো দিকে একটা দোকান রয়েছে, হোটেল পোখরা ফ্যামিলি। এখানে আমরা আজকে ডিনার করব, চিকেন থালি প্রত্যেকে। তো ভিডিওটা তো সেই শুরু করেছি হাওড়া থেকে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওর মধ্যে ইনফরমেশন, তার সঙ্গে কীভাবে জার্নি করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্টও করবেন একখানা। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। রাতে নেপালি চিকেন থালি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। পরের দিন থেকে খোপড়া রিচ ট্রেকের কিছু শর্ট ভিডিও আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে আপলোড করেছি। এর কোনো লং ভিডিও চ্যানেলে আসবে না। আপনারা চাইলে এই শর্ট ভিডিও দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া রইল। ধন্যবাদ।